আমি বিশ্বাস করবেন না, আমাদের পাবনায় এমন অনেক সার্ভিস সেন্টার আছে, বিশেষ করে আমার এলাকাতে এমন অনেক সার্ভিস সেন্টার আছে যারা এখন পর্যন্ত R15 সার্ভিসিংই করে নাই। এটারও আলাদা চার্জ, মানে ওই এফআই মেশিনটা দিয়ে এই সাইজের এফআই মেশিন দিয়ে ক্লিন করে, ওটার জন্য তাকে আলাদা চার্জ দিতে হয় আর কি। মাথায় বাড়ি পড়লো যখন সার্ভিসিং চার্জ, মানে এফআইয়ের ক্লিন করছে সেটার আলাদা চার্জ, তারপরে মানে একটু চাকা ঘষে দিছে সেটার আলাদা চার্জ, তারপরে একটু থ্রোটল বডি ওয়াশ করছে সেটা আলাদা চার্জ, মানে আবার এই সব কাম একসাথে করে আবার আর এক চার্জ। R15 যদি এখানে কোনো সার্ভিস সেন্টারে ঢোকে তারা মনে করবে যে একটা প্রাইভেট কার আসছে, এখন এক ভাঙাইতে হবে বাপ মতো, ঠিক আছে। এরা যদি ঢাকায় যায় ওর টোটাল 3000 টাকা খরচ হবে, সে না আমরা 2500 বাগায় দেই। সিস্টেমটা এখন আমরাও কি করব, আমাদের তো কিছু করার না। আমি কি এখন ওই আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা আমি ফার্স্টেই বলে নেই, চশমাটা খুলে নেই। আজকের ভিডিওর যে টপিক সেটা আমি প্রথমেই বলে নেই। আজকের ভিডিওর টপিক হচ্ছে ঢাকার বাইরে বাংলাদেশে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো, মানে R15 GSX-R বা এই লেভেলের যে বাইকগুলো, ঢাকার বাইরে সার্ভিসিংয়ের যে বেহাল দশা, এটা নিয়ে আজকে কথা বলবো। আমার বাসা পাবনাতে। তো আমি একটা জিনিস দেখলাম যে যদি একটা যারা মোটো ব্লগ করে, যাদের বাইক নিয়ে ব্লগ করে, এদের আসলে ভিডিও বানানোর টপিকের অভাব নাই। আমি তো শুধু গরু ছাগল গ্রাম বাংলায় ভিডিও করছি যখন গেছি তখন, তো এখন তো দেখতেছি মানে ভিডিও করেই আমি শেষ করতে পারতেছি না। সো আজকের টপিকটা সেটা হচ্ছে যে ঢাকার বাইরে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো সেটার সার্ভিসিংয়ের বেহাল দশা। কথাটা আমি কেন বলতেছি আমি একটু শুরু থেকে বলি, আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন। হ্যাঁ, আমি তো গাড়িটা নিচ্ছি, এখন গাড়িটা যেহেতু অন্যজনের হাতে ছিল, তো সেই হাত থেকে আমার হাতে যখন গাড়িটা আসবে অবশ্যই তো একটা ছোটোখাটো সার্ভিসিংয়ের ব্যাপার আছে। আপনাদের আমি একটু আমার এখানে আসলে কি ঘটনাটা ঘটছে সেটা বলার আগে আমি একটু ঢাকার বিষয়টা বলে নেই। আমি তো ঢাকায়ও গাড়ি চালাইছি, টিভিএস মেট্রো প্লাস গাড়ি। আমি 100 টাকার বেশি দিয়ে সার্ভিসিং কখনো করতাম না। ওই দেখা যাচ্ছে চেন, চাকা, ব্রেক এগুলো ক্লিন করে অ্যাডজাস্ট করে নিতাম, 100 টাকা দিতাম। আমি এমনও দেখছি R15 ভার্সন 3 আমাদের মিরপুর 6 নম্বরে অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার আছে, 300 টাকা দিয়ে সার্ভিস করতে, মানে জেনারেল সার্ভিস, এবং একটু যদি রেপুটেটেড সব হয়, মানে একটু যদি মানে খুব জনপ্রিয় কোয়ালিটির যদি সার্ভিস সেন্টার হয়, সেক্ষেত্রে জেনারেল যে সার্ভিসটা আছে, সার্ভিস সম্পর্কে আসলে জেনারেল মাস্টার সার্ভিস বলে কিছু নাই। তারপরেও আমরা যেটা জেনারেল সার্ভিস বলে বুঝি সেটা হচ্ছে টুকটাক যে প্রবলেমগুলো ওইগুলো সলভ করা আর কি, ইঞ্জিন খোলা ছাড়া। আর মাস্টার সার্ভিস হচ্ছে ইঞ্জিন খোলা ছাড়া যাবতীয় বডির সব পার্টস হচ্ছে আপনার খুলে ফেলবে, সেটা হচ্ছে মাস্টার সার্ভিস, ঠিক আছে। তো আমি এও দেখছি মিরপুর 6 নাম্বার জেনারেল যে সার্ভিস আমার এক ছোটো ভাই করতো, মানে ও খুবই দক্ষ। মানে ওরা সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মনে করেন R15 এর নাট খোলে, ঘুমানোর সময় CBR-এর নাট আটকায়। সো ওদের সাথে আসলে আমি বিশ্বাস করবেন না, আমাদের পাবনায় এমন অনেক সার্ভিস সেন্টার আছে, বিশেষ করে আমার এলাকাতে এমন অনেক সার্ভিস সেন্টার আছে যারা এখন পর্যন্ত R15 সার্ভিসিংই করে নাই, সার্ভিস করতেই চায় না, কয় যে ভাই আমরা এটা পারি না, ঠিক আছে। সো সেই সুযোগটা নিচ্ছে কিছু মানুষ, পাবনার কিছু মানুষ। আমি এটা বলবো তার আগে আমি ঢাকার বিষয়টা বলে নেই। তো মনে করেন 700 টাকায় ভালো ধরনের জেনারেল সার্ভিস হয়। ব্রাদার্স মোটর কর্পোরেশন 60 ফিট, ওরা খুব ভালো সার্ভিস করে। 999 টাকা মাস্টার সার্ভিস। সে মাস্টার সার্ভিসে কী থাকে সেটা তো যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু বাইক সম্পর্কে জানেন। একমাত্র এই ইঞ্জিনটা খোলা ছাড়া আপনার কোনো কিছুই আস্ত থাকবে না, মানে সব খুলে ফেলবে, সব খুলে ফেলে ফিরত করে গ্রিজিং করে, বা যদি কোনোটা চেঞ্জ করা লাগে চেঞ্জ করবে অথবা গ্রিজিং করবে। মানে মনে করেন এটা হলো মাস্টার সার্ভিস, এবং সেটা 999 টাকা নেয় হচ্ছে ঢাকা শহরে। এবং অনেক মানে জনপ্রিয় যে দোকানগুলো ওইগুলো হয়তো বা সর্বোচ্চ 1500 মাস্টার সার্ভিস। আমি কিন্তু মাস্টার সার্ভিসের কথা বলতেছি। তো সেক্ষেত্রে ভাই আমি তো মনে করেন একবার আমার ভাইয়ের গাড়ি নিয়েছি, তো গাড়িটা নেওয়ার পরে ওর হাতে ছিল, তো যখন আমার হাতে গাড়িটা আসছে অবশ্যই একটা মোটামুটি সার্ভিস করার তো আমার প্রয়োজন পড়বে, এটা স্বাভাবিক, কারণ আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। ইঞ্জিন অয়েল বলেন, মোটামুটি যে ধরনের জিনিসগুলো সচরাচর চেঞ্জ করা যায় আমি সব চেঞ্জ করে ফেলবো। তো সেই উদ্দেশ্যে পাবনাতে, সত্য কথা বলতে পাবনাতে ইয়ামাহার শোরুম থাকা সত্ত্বেও এরা ইয়ামাহার সার্ভিস করতে পারে না। এটা আসলে দুঃখের বিষয়। পাবনা ঈশ্বরদীতে একজন করে, আমি নামটাই বলে দিই, রুবেল। সে হচ্ছে সেই একমাত্র যে হচ্ছে পাবনা কুষ্টি এই 2 জেলার সার্ভিস সে করে। তার কাছে কিচ্ছু নাই, জাস্ট একটা এফআই ক্লিন করা মেশিন আছে। সেই সামান্য মেশিনের বড়ায়
মজার বিষয় কি, সেই মেশিন দিয়ে যে এফআইটা ক্লিন করবে, মানে ঢাকায় তো 13-14 ধাপে ক্লিন হয়, ওটা আমার 2-3 ধাপে ক্লিন করে দিয়ে দিচ্ছে। এটারও আলাদা চার্জ, মানে ওই এফআই মেশিনটা দিয়ে, এই সাইজের এফআই মেশিন দিয়ে ক্লিন করে, ওটার জন্য তাকে আলাদা চার্জ দিতে হয় আর কি সার্ভিসের। তাহলে আমার ঘটনাটা আমি এখন আপনাদের একটু বলি। আমার গাড়ির মোটামুটি টুকটাক সব জিনিস আমি চেঞ্জ করছি। অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, তারপরে এই যে ক্লাচ কেবল, অ্যাক্সেলেটর কেবল। ও অ্যাক্সেলেটর কেবল আবার তার কাছে পাই গেল না, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে আমি যখন তার কাছে সার্ভিস করতে যাই, সে সার্ভিসিং চার্জ কত নিয়েছে সেটাই হচ্ছে মূল আকর্ষণ। আমি যখন তার কাছে সার্ভিস করতে যাই, মোটামুটি তার কাছে বেশিরভাগ জিনিসই থাকে না, আমাকে টাকা দিতে হয়, তার লোকজন যায় অন্য জায়গা থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে। মোটামুটি অনেক জিনিসই চেঞ্জ করছে, আমার এখন মনে পড়তেছে না, মানে টুকটাক স্পার্ক প্লাগ চেঞ্জ করছি, তারপরে কুলেন্টটা চেঞ্জ করছি, মোটামুটি যা যা বল রেসারটা চেঞ্জ করছি। মোটামুটি আসলে একটা নতুন গাড়ি নেওয়ার পরে ওই গাড়িটাকে মোটামুটি আবার মানে নতুন বানানোর জন্য টুকটাক, এখন আমি তো ইঞ্জিন চেঞ্জ করতে পারবো না, বা এই সব কিছু তো আর চেঞ্জ করা যাবে না। তবে ভিতরের যে জিনিসগুলো, আবার এই যে সামনের স্পকেটটা ক্ষয় হয়ে ছিল, সামনের স্পকেটটা চেঞ্জ করছি। মোটামুটি মানের মনে করেন যে জিনিসগুলো চেঞ্জ করলে গাড়ি মোটামুটি মানের আবার নতুন নতুন ফিল হয়, ও ধরনের সব কিছুই আমি আসলে চেঞ্জ করেছি। তো সব কিছুই চেঞ্জ করেছি, কিছু তাদের কাছে ছিল, মানে সেই রুবেল ভাইয়ের কথা বলতেছি, যার কাছে আমি ঈশ্বরদী গাড়ি সার্ভিস করতে যাই। কিছু জিনিস তাদের কাছে ছিল, কিছু জিনিস তারা বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এসে মনে করেন চেঞ্জ করে দেয়। তো আলটিমেটলি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের জিনিসই আমি লাগাইছি, যদিও এখানে ঢাকার মতো দাম আসলে জিনিসপত্র পাবো না, এটা আমি জানি, এটা আমি মেনেই নিছি। কিন্তু ভাই আমার মাথায় বাড়ি পড়লো যখন সার্ভিসিং চার্জ, মানে এফআইয়ের ক্লিন করছে সেটার আলাদা চার্জ, তারপরে মানে একটু চাকা ঘষে দিছে সেটার আলাদা চার্জ, তারপরে একটু থ্রোটল বডি ওয়াশ করছে সেটা আলাদা চার্জ, মানে আবার এই সব কাম একসাথে করে আবার আর এক চার্জ, মানে 2200 মানে 2500 টাকার মতো শুধু তাকে এই গাড়ির জেনারেল সার্ভিস, মানে শুধু জাস্ট এই কিটটা খুলে এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, কুলেন্ট ঢালছে, এটার অয়েল সিলটা লাগাইছি, এই তো এই হলো কাজ। মানে কোনো কিছু খোলা নাই, এদিকে কোনো কিছু খোলা নাই, কোনো গ্রিজিং নাই, কিচ্ছু না, কোনো কিছু মানে জেনারেল সার্ভিস যেটা আমরা ঢাকায় চিনি তারও অর্ধেক সার্ভিস সে করছে, জেনারেল সার্ভিসও ফুল হয় নাই, মাস্টার সার্ভিস তো বহুত দূরের কথা। সে 2500 টাকা বিল করলো ভাই। মানে আমি তো মানে আকাশ থেকে পড়লাম যে শালা, আমার কি দুর্ভাগ্য যে আমি পাবনাবাসী, আর আমার কি দুর্ভাগ্য আমি পাবনার মানুষ হয়ে একটা R15 কিনছি। মানে R15 যদি এখানে কোনো সার্ভিস সেন্টারে ঢোকে, তারা মনে করবে যে একটা প্রাইভেট কার আসছে, এখন এক ভাঙাইতে হবে ভাব মতো, ঠিক আছে। এরা এখন আমি কারণটা কি আমি এটা আপনাদের একটু বলি। কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই গাড়িগুলো মফস্বল শহরে খুব কম, যেমন আমার থানাতে হয়তো 4টা আছে, সুজানগর থানাতে হয়তো 4টা আছে, ভাঙ্গুড়ায় হয়তো 5টা আছে, ঈশ্বরদী হয়তো 10টা আছে, পাবনা হয়তো 20টা আছে। এই মনে হয় 50-100টা R15 হয়তো বা পুরো পাবনাতে আছে। এই জন্য যখন আসলে সার্ভিস সেন্টারগুলো, কিন্তু সার্ভিস সেন্টার কিন্তু এর চেয়ে অনেক বেশি আছে, ঠিক আছে। এই জন্য সার্ভিস সেন্টারগুলো আসলে যখন এই গাড়িগুলো দেখে, তখন তারা আসলে কীভাবে আমি জানি না, যে সার্ভিসটা আমি 300 টাকা করতে পারতাম, মনে করেন এইসব স্পার্ক প্লাগ, তারপরে এইসব অয়েল ফিল্টার, কুলেন্ট ঢালাই, এ বেশিরভাগ কাজ আমি নিজেই জানি। আর যে যেগুলো জানি না সেগুলো যদি একটা ঢাকায়, আমি যদি মিরপুর হয়, আমি যেখানে ছিলাম, ছোট একটা ছেলে, আমার সেও হয়তো 1-2 বছরের ছোটো হবি, ওর কাজের যে পরিমাণ দক্ষতা, আমার মনে হয় না এই পাবনার বুকে এমন কোনো মানে টেকনিশিয়ান জন্ম নেয় নাই যে ওর অতটুকু দক্ষতা আছে। ওকে আমি 300 টাকায় আমার এই সব সার্ভিস আমি করে নিতে পারতাম, কিন্তু সেইখানে দেখেন আমি পাবনায় থাকার কারণে আমার কিন্তু 2500 টাকা সার্ভিসিং চার্জ লাগছে। সো এখন আপনারা যারা বাইক লাভার আছেন, যা বাইক সম্পর্কে জানেন বোঝেন, এখন আপনারাই কন যে আসলে কি বাইক কি আমরা আসলে ঢাকার বাইরে যারা আছি তারা কি আমরা মানে একটু দামি বাইক কি চালাইতে পারবো না, মানে সার্ভিস করে খাওয়াইতে পারবো না। এখন সার্ভিস করার জন্য এখন ওই 700 টাকার সার্ভিস করার জন্য কি এখন আমি 2000 টাকা খরচ করে ঢাকায় যাবো? এখন বিষয়টা ওরা এইভাবে ধরছে যে ও যদি ঢাকায় যায় ওর টোটাল 3000 টাকা খরচ হবে, সে না আমরা 2500 বাগায় দেই। সিস্টেমটা এখন আমরাও কি করব, আমাদের তো কিছু করার না। আমি কি এখন ওই 400 কিলো চালাই সার্ভিস করার জন্য ঢাকা যাবো? কোন 400 কিলো এই সার্ভিস করার জন্য ঢাকা যাবো না। আর আমাদের বিপদে পড়ে ওদের কাছে যেতে হবে। এখন আমরা আসলে কি করতে পারি, এটা আসলে আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন। মানে আমরা যারা এই
700 টাকার সার্ভিসিং চার্জ 2500 টাকা দিয়ে গাড়ি সার্ভিস করতেছি। মানে গাড়ি চালাবো, গাড়ি সার্ভিস করব, মনের মধ্যে একটা আনন্দ লাগবে, গাড়ি চালায় মজা পাবো না। এনে গাড়ির সার্ভিস করার বিষয় মাথায় আসলে মানে ভয় ঢুকে যায়, আল্লাহ কত টাকা লিবিনি। এ হলো আসলে পাবনার সার্ভিসিংয়ের অবস্থা ভাই। এই দুঃখের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি এই তো হলো এখন আমার গাড়ির কন্ডিশন। মোটামুটি ধুইছি, বৃষ্টির ভিতরে আসলে ধুয়ে কোনো লাভ হলো না, কারণ অল টাইম বৃষ্টি পড়ে। এখন কী করব। তো যাই হোক, এই জিনিসটা আসলে আপনাদের সাথে আমার শেয়ার করার খুব ইচ্ছা ছিল, যে শালা আমাকে এইভাবে ভাঙাইলো, এটা আমি আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। সো আমি অভিজ্ঞদের কাছে জানতে চাই এটার আসলে কি সমাধান, কি করতে পারি ভাই। ও গেলে 2500 টাকা নিবেই, 2000 টাকা, মানে ওরা R15 ধরলে নাকি 2000 টাকা কয়, আমরা R15 ধরলে 2000 টাকা। এখন ওরা R15 ধরলে 2000 টাকা নেয়, তাহলে এখন আমরা কি করব, এটা আমার কন। আপনারা যারা এটার সমাধান দিতে পারেন ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এটার সমাধান দেন ভাই। আমি আপনাদের কাছে মানে জানতে চাই এখন আমার কি এটার থেকে আমার বাঁচার উপায় কি। এখন বাঁচার উপায় হচ্ছে নিজের একটা সার্ভিস সেন্টার খোলা লাগবে, ঠিক আছে। এখানে যে অবস্থা, আসলে পাবনা তো ব্যবসা করার জন্য আসছি শহরে, আমার যা মনে হচ্ছে যে একটা সার্ভিস সেন্টার খুলি, ঢাকার থেকে প্রফেশনাল সার্ভিস সেন্টার নিয়ে এসে, মানে টেকনিশিয়ান নিয়ে এসে সার্ভিস সেন্টারে কাজ করাই, আর এই মুটটির তেস মারি ধরে, বুঝলেন। তো যাই হোক, আকাশের অবস্থা দেখেন মারাত্মক খারাপ, মানে ভিডিওই করে পারতেছি না। আর আমি ভিডিও করি তো কোন জায়গায় সেটা আপনারা জানেন, এই যে অ্যাডওয়ার্ডের এই র্যাকেট খেলার যে মাঠটা আছে, এই জায়গায় এসে প্রতিদিন আমি ভিডিও করি। তো যাই হোক বন্ধুরা, দুঃখের কথা শেয়ার করলাম, আরও বহুত দুঃখের কথা আছে। আমি আসলে ভাবি নেই যে R15 যদি থাকে, মানে যারা বাইকের ভিডিও করে, এদের ভিডিও বানানোর এত টপিক পাওয়া যায় ভাই। আমার ভিডিও বানানোর টপিক হিউজ, কিন্তু আমি বানার সময় পাচ্ছি না, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো না। আল্লাহ হাফেজ।